এই নিষিদ্ধ পল্লী থেকে কিছু মানুষদেরকে নিয়ে আসা হতো আর.জি. কর হাসপাতালের হোস্টেলে এবং ভিডিও শ্যুট করা হতো সেখানে, তাহলে বিশ্বাস করবে তোমরা? TV9 বাংলার একটা রিপোর্ট বলছে যে সন্দীপ ঘোষও তার বউকে শারীরিক নির্যাতন করতেন, যে এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো রবি এবং আরেকজন বাংলাদেশে 1 বা 2 ব্যক্তির কাছে পাচার করা হতো। সেখানে সফল না হওয়ায় তারা চলে যায় চেতলার একটা নিষিদ্ধ পল্লীতে এবং যাওয়ার পথে তারা রাস্তায় একটি মেয়ের কাহিনী করে, যেটা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। সারাদিন চটিচাটা, বামরাম, ছাগল, মোষ, হাতি, ঘোড়া অনেক হয়েছে। আর.জি. করের ঘটনাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন শুধুই রাজনীতির দিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবার সমস্যা হচ্ছে, এই রাজনৈতিক দিকটা আলোচনা করতে গিয়ে আমরা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি ওই মেয়েটির এবং তার পরিবারের বিচার পাওয়ার কথাটা। কলকাতা পুলিশ থেকে সিবিআই, আবার শুনছি ইডিও নাকি তদন্তে নামছে এই চক্রান্ত নিয়ে। কিন্তু সাধারণ মানুষের তো প্রশ্ন একটাই, এর বিচার কবে হবে, কবে প্রকৃত দোষীরা ধরা পড়বে এবং তাদের কবে শাস্তি দেওয়া হবে? হয়তো এই বিষয় নিয়ে অনেকে আলোচনা করেছে আগে, তো এই বাংলায় কতজন করেছে জানি না। যাই হোক, এই গোটা বিষয়টা জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে 1999 সালে। এবং আমি নিজের থেকে কোনো কথা আজকে বানিয়ে বলছি না, কিন্তু যা বলবো সবটা বিভিন্ন খবরের কাগজ এবং প্রতিবেদন ঘেঁটে ঘেঁটে। নিষিদ্ধ পল্লীর কথা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু যদি বলি এই নিষিদ্ধ পল্লী থেকে কিছু মানুষদেরকে নিয়ে আসা হতো আর.জি. কর হাসপাতালের হোস্টেলে এবং ভিডিও শ্যুট করা হতো সেখানে, তাহলে বিশ্বাস করবে তোমরা? করবে না তো, জানতাম। তবে ঠিক এমনটাই হতো। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এই প্রতিবেদনটা কি বলছে শোনো। হোস্টেলের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় 15 নম্বর রুমে ট্রাইপড এবং রিফ্লেক্টর এগুলো রাখা থাকতো। এখন হয়তো সেগুলো অন্য রুমে থাকে এবং সপ্তাহের শেষে, বিশেষ করে ছুটির দিনে, এই গোটা ভিডিও শ্যুটের বিষয়টা চলতো। এরপরে কি হতো, ওই হাসপাতালে যেসব মেয়েরা থাকতো, সেটা নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, তাদের মুখের ছবিগুলো নিয়ে বসিয়ে দেওয়া হতো এই ভিডিওর সাথে, যাতে সেগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। আবার অনেক সময়তেই মৃতের নগ্ন ছবি ব্যবহার করা হতো এই সব ক্ষেত্রে। আর এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রথম শিকার হয়েছিল মধুসূদন সাউ। 1999 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি, সেই শুরু। যেহেতু এই নিয়ে আর্কাইভ থেকে তেমন বিশেষ কিছু তথ্য পাইনি, তাই 2001 সাল থেকে ঘটনাগুলো কথা এক এক করে বলছি তোমাদের। তাহলেই মোটামুটি বুঝে যাবে যে সেখানে কি কি হতো এবং হয়। হোস্টেলে যা যা হতো সেগুলো তো বললাম, সাথে আর কি কি হতো সেটা যদি বলি তাহলে হয়তো ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে। তাই কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিও পরে। এবারই গোটা বিষয়টা কিভাবে সামনে আসলো। এখনও কিন্তু আমরা 2001 সালেই আছি। একটি ডাক্তারি পড়ুয়া যার নাম সৌমিত্র বিশ্বাস, একদিন সে দেখে তার ফোন থেকে তার বান্ধবীর ছবি নিয়ে তারই কিছু কলেজের বন্ধুরা এই একই কাজ করছিল, অর্থাৎ ওই ভিডিওগুলোতে তার বান্ধবীর মুখের ছবি বসাচ্ছিল। যেটা দেখে সৌমিত্র স্বাভাবিকভাবেই খুব রেগে যায় এবং অভিযোগ জানাতে থাকে। কাকে জানায়? আরেক বন্ধুকে। এরপর কি হয় জানো? সেই বন্ধু ওই বিশেষ বন্ধুদের সার্কেলে গিয়ে খবরটা রটিয়ে দেয় এবং কিছুদিন পর দেখা যায় যে সৌমিত্র তার হোস্টেলের ঘরে আত্মঘাতী হয়েছে। যদিও সেটা আত্মঘাতী ছিল না, কারণ তার মা এটা নিয়ে অনেক লড়াই করেছিলেন, তবে তিনিও আজ অবধি বিচার পেয়েছেন বলে আমাদের অন্তত জানা নেই। যাই হোক, এই আত্মঘাতী শব্দটা আজকের এই ভিডিওতে বারংবার শুনতে হবে এবং এটাকে একটু বেশি করেই খেয়াল করো, তাহলে শেষে গিয়ে পুরো বিষয়টা বুঝতে পারবে। 6 ফেব্রুয়ারি 2003, 24 বছর বয়সী অরিজিৎ দত্ত, যে হাসপাতালের হাউস স্টাফ ছিল, সরস্বতী পুজোর আগের দিন সেও আত্মঘাতী হয়। তদন্ত শেষে কি জানা গিয়েছিল জানো? অরিজিৎ দত্ত হোস্টেলের ছাদে উঠে নিজের হাতে কিছু ইঞ্জেকশন দিয়ে হাতের শিরাকে ছাদ থেকে দেয়। আবার কিন্তু আত্মঘাতী শব্দটা এলো, মনে রাখো। হ্যাঁ, সেই মাসের আবার 17 তারিখ প্রবীণ গুপ্ত, সেও নিজে শিরা নাকি আত্মঘাতী হতে যায়, কিন্তু কোনোভাবে বেঁচে যায়। পুলিশ তদন্ত করে কি জানায় জানো? যে ওই ছেলেটির কাছ থেকে একটা সুইসাইড নোট পাওয়া গিয়েছিল, যেখানে প্রেম জীবনের টানাপোড়েনের বিষয় সব লেখা ছিল। তাই সে নাকি এমনই করতে গেছিল। কিন্তু তার কিছু বন্ধুরা জানায় যে প্রবীণ খুব হাসি খুশি ছেলে ছিল
তাই ও কোনোভাবেই এসব করতেই পারে না। প্রবীণ হোস্টেলে যেই ঘরে ছিল সেই ঘরে অন্যান্য ছেলেরা এই নিয়ে কোনো মন্তব্যই করেনি। এমনকি প্রবীণের বাবা অভিযোগও জানান যে প্রবীণ কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু সেই কিছু বিষয়টা কী ছিল সেটা আজ অবধি জানা যায়নি। এবার সোজা চলে আসি 2015। আর্কাইভ ঘাঁটতে ঘাঁটতে জানতে পারি যে অভিজিৎ সিং নামক এক ছাত্র হঠাৎ করে একদিন উধাও হয়ে যায় কলেজ ক্যাম্পাস থেকে। মিসিং ডায়েরিও করা হয়েছিল, কিন্তু তারপর কী হয়েছিল জানা যায়নি। আর এই আর্কাইভটা ঘাঁটতে ঘাঁটতে এর সাথে সাথে জানতে পারি যে এই রকম ছাত্র উধাও হয়ে যাওয়ার ঘটনাগুলো খুব প্রচলিত এই হাসপাতালে, অর্থাৎ প্রায় সময় এটা হয়ে থাকে। পুলিশ তদন্ত করে জানায় যে এগুলো ড্রাগ ওভারডোজের ফলেই হয়েছে এবং তারা এটা বলেই চালিয়ে দিতে থাকে, কিন্তু অনেকেই সেটা মানতে নারাজ। 2016 সালে এক জুনিয়র ডাক্তার যার নাম পৌলমী সাহা, সেও ছাদ থেকে দিয়ে আত্মঘাতী হয়। এই ক্ষেত্রে বলা হয় যে সে মানসিক অবসাদে ভুগছিল, আবার কিন্তু আত্মঘাতী, হ্যাঁ মনে রাখো। এবং সেই বছরেই প্রায় 300 জন ডাক্তার এবং অন্যান্য কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছিল। সেই সময় স্লোগান উঠেছিল নো সিকিউরিটি নো সার্ভিস। 2019 সালে 95 জন সিনিয়র ডাক্তার রেজিগনেশন লেটার জমা করে দিয়েছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিল যে তিনি যেন নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেন তাদের কাছে। কেন? কারণ সেই সময় পেশেন্টের বাড়ির লোকেরা ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছিল, অর্থাৎ সেই 2016 সালের পুনরাবৃত্তি। এবার একটু এগিয়ে আসি। 2023 সালের মে মাস এক মহিলা চিকিৎসক টালা থানা পুলিশ অফিসারদের কাছে রিপোর্ট জমা করে যে বেশ কিছুদিন ধরে অর্থোপেডিক ডিপার্টমেন্টের 3 জন সিনিয়র ডাক্তার তাকে বিরক্ত করছে এবং অনেক কিছু। কিন্তু সেই ঘটনার পর কি হলো কেউ জানে না। সেই বছরের অগাস্ট মাস 23 বছরের শুভ্রজ্যোতি দাস সে ইন্টার্নশিপ করার জন্য আরজি করে এসেছিল। মামার সাথে নিমতায় থাকত, সেখান থেকে যাতায়াত করত। সেই মামা সম্ভবত কোনো একটা কাজে বেরিয়েছিলেন কয়েকদিনের জন্য। যোগাযোগ করে না পেয়ে 2 দিন পরে তিনি ফিরে আসেন এবং সেই বাড়িতে ঢুকে ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই থানা পুলিশ করে দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় সে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে বেশি দিন বাঁচেনি। রিপোর্টে কি বলা হয়? ড্রাগ ওভারডোজ। আর এবার 2024 তিলোত্তমার ঘটনা। তাও আমি মাঝের কিছু ঘটনা বাদ রেখেছি, না তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তবে মোটমাট যতজন ছাত্রছাত্রী বা কোনো কর্মীর মৃত্যু হয়েছে তখন হয় আত্মঘাতী বা ড্রাগ ওভারডোজের নাম দিয়েই সেটা চালিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি সঞ্জয় রায় এবং এই ঘোষবাবুকে নিয়ে। তোমরা জানলে হয়তো অবাক হবে, এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হওয়ার আগে আরজিকর হাসপাতালে একজন রাঁধুনির কাজ করত। আগে হ্যাঁ, রাঁধুনি। সম্ভবত সেটা 2015 কি 2016 সাল অবধি। তারপর হঠাৎ করে সেও গায়েব হয়ে যায়। 2-3 বছর তার কোনো খবর ছিল না, কিন্তু 2019-এ হঠাৎ করে সিভিক ভলেন্টিয়ার হয়ে যায় সে এবং পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে বেশ একটা ছিল। তার কথা মতো না চললে পুলিশ আধিকারিকদেরকেই বদলি করে দেওয়া হতো। পুলিশ আধিকারিকদেরকে, এটা আমি বলছি না, কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে। এবং সে অবশেষে ফিরে আসে আরজিকর হাসপাতালে এবং এই অভিযোগও জানানো হয় যে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের জন্যই সঞ্জয় রায় এতটা সুবিধা পেয়েছিল এবং এনারই দৌড়ানোর ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। এই সঞ্জয় রায়ের ব্যক্তিগত জীবন কেমন জানো? মিডিয়া রিপোর্ট বলছে এই সঞ্জয় রায়ের অন্তত 4 বার বিয়ে হয়েছে এবং এই 4 বারই তিনি একটা বেশ আলফা মেলে পরিচয় দিয়েছেন। কীরকম আলফা মেল? তার কথা মতো না চললে শারীরিক নির্যাতন, হুমকি, জোর করে ভিডিও করা ইত্যাদি এসব লেগেই থাকত। এর মধ্যে তার একটি বউ মারাও যায় আর বাকিদের সাথে তার ডিভোর্স হয়ে যায়। নিশ্চয়ই ভাবছো যে এই সব নিয়ে কেউ পুলিশের কাছে যায়নি। গেছিল তো, কেন যাবে না? কিন্তু সঞ্জয়ের কিছুই হয়নি। কেন হয়নি সেটা আমিও জানি না, তোমরা যদি বার করতে পারো তাহলে ভালোই হয়। এবং এই সঞ্জয় রায় যে শুধু নিজের বউদেরকেই এমন করতো সেটা নয়, কিন্তু তার কাছে যে কোনো মহিলা বা মেয়ে আসলেই ও
বা পাশ দিয়ে গেলে তিনি নিজেকে সংযত রাখতে পারতেন না। হাসপাতালে এমন কেউ বাঁচছিল না যাকে তিনি বিরক্ত করেননি। একবার এক মহিলা তার ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন, কিন্তু বেড না পাওয়ায় এই সঞ্জয় রায়ের কাছে যান, কারণ সঞ্জয় রায়ের কাছে এই সব ক্ষমতা ছিল আর কি। সঞ্জয়ের সাহায্যে ওই ছেলেটি যথাযথ চিকিৎসা পাওয়া শুরু করে, কিন্তু সঞ্জয়ের মতলব ছিল অন্য। সে কোনোভাবে প্রেসক্রিপশন বা হাসপাতালের রেকর্ড বুক থেকে ওই মহিলার ফোন নম্বর পেয়ে যায় এবং তাকে প্রতিনিয়ত বিরক্ত করতে থাকে, দেখা করার জন্য না তো ছবি ভিডিও পাঠানোর জন্য। সেই ভিত্তিতে লালবাজারে ডাকাও হয় সঞ্জয়কে এবং তার ফোন থেকে কল লিস্ট এবং অন্যান্য তথ্য মিলিয়ে এটা প্রমাণ হয় যে মহিলাটি ঠিক বলছে, সঞ্জয় তাকে বিরক্ত করত। তার মোবাইলে বিভিন্ন মেয়েদের ভিডিও পাওয়া গিয়েছে, ওমেনাইজার যাকে বলে। যাই হোক, এবার একটু ঘোষবাবুকে নিয়ে আলোচনা করা যায়। সন্দীপ ঘোষ 1994 সালে ডাক্তারি পাশ করেন আর.জি. কর হাসপাতাল থেকে। 2021 সালে তাকে আর.জি. কর হাসপাতালের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হয়। তার আগে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। TV9 বাংলার একটা রিপোর্ট বলছে যে সন্দীপ ঘোষও তার বউকে শারীরিক নির্যাতন করতেন এবং এটাও জানা যায় যে তাদের প্রথম সন্তান হওয়ার ঠিক কয়েক সপ্তাহের মধ্যেই সন্দীপ ঘোষ তার বউকে এতটা জোরে আঘাত করেন যে পেটে স্টিচ পর্যন্ত ছিঁড়ে যায়। পাড়ার লোকের তত্ত্বাবধানে কোনো রকমে সেদিন তার স্ত্রীর প্রাণ বেঁচে গেছিল। 2023 সালে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসে, আর এর জন্য আর.জি. কর মেডিকেল কলেজে তৎকালীন এবং বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী একের পর এক পর্দা ফাঁস করতে থাকে। কীরকম দুর্নীতি? হাসপাতালে মূলত দুরকম ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। একটা হলো ড্রাই ওয়েস্ট, যেটা প্রায় সব সংস্থাতেই থাকে, আর একটা হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট। এই যেমন ধরো সিরিঞ্জ, গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, স্যালাইনের বোতল ইত্যাদি, যেগুলো সহজে ডাস্টবিনে ফেলে দিলেই হয় না। এবার এগুলো যাতে পুনরায় কেউ ব্যবহার না করে আর বিভিন্ন রোগ না ছড়িয়ে পড়ে, তার জন্য এগুলো একটা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষ্পত্তি করা হয়। কিন্তু আক্তার আলী যে অভিযোগ এনেছিলেন তাতে পরিষ্কারভাবেই জানা যাচ্ছে যে এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো রবি এবং আরেকজন বাংলাদেশে 1 বা 2 ব্যক্তির কাছে পাচার করা হতো। আর এই চক্রতে মোটা টাকার একটা লেনদেন হতো। সন্দীপ ঘোষের দুজন নির্দিষ্ট ভেন্ডার ধরা ছিল, সুমন হাজরা এবং বিপ্লব সিংহ। এই 2 ব্যক্তি যারা হাসপাতালের বিভিন্ন মাল সাপ্লাই করা থেকে ওষুধ সব কিছুই দিত এবং তাদের থেকে 20% কমিশন নেওয়ারও একটা অভিযোগ উঠে আসে, যার ভিত্তিতে সন্দীপ ঘোষ তাদেরকেই টেন্ডার দিত। 2021 সালে টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটা দেখুন একবার, যেখানে সিএজির তরফ থেকে এটা জানানো হয় যে আর.জি. কর হাসপাতালে প্রায় 1.5 কোটি টাকার বাড়তি খরচ দেখানো হয়েছে, যেটার হিসাবই মিলছে না। কিন্তু আজ অবধি আর.জি. কর কর্তৃপক্ষ থেকে সেটার কোনো উত্তরই দেওয়া হয়নি। আর শুধু এই চক্র নয়, কিন্তু যাদের দেহ শনাক্ত করা যেত না বা কেউ এসে দাবি দাবা করতো না, সেই দেহগুলো বিক্রি করে দেওয়া হতো অন্য হাসপাতালে। ময়নাতদন্তের পর যেসব পরিবার তার কথা মতো টাকা দিতে পারতো না, তাদেরকে বলা হতো সেই কাটাছেঁড়া দেহ নিজেদেরকে সেলাই করে নিতে। আবার অনেক সময়তেই ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত বদলি করে দেওয়ারও অভিযোগ রয়েছে সেখানে। আর.জি. কর হাসপাতালের নিজস্ব মর্গ আছে, যেখানে বিনামূল্যে দেহ রাখা যায়, কিন্তু এখানেও টাকা নেওয়ার একটা চক্র চলত। ছাত্রছাত্রীদের থেকে ঘুষ চাওয়া হতো, সেটা না দিলে হয় ফেল করিয়ে দেওয়া হতো বা ইন্টার্নশিপ আটকে দেওয়া হতো যাতে সে লাইসেন্স না পায়। ওদিকে ঘোষবাবুর কিছু প্রিয় ছাত্রছাত্রী ছিল এবং ডাক্তাররাও ছিল সাথে, যাদেরকে তিনি তার অফিসে ডেকে বোতল ধরিয়ে দিতেন। আক্তার আলী যখন এই সমস্ত অভিযোগ জানাতে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে, তখন কি করা হয় জানো? এই আক্তার আলীকেই বদলি করে দেওয়া হয় অন্য একটা হাসপাতালে। 2023-এ যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা সরব হয়ে তাকে রাত দুপুরে তাড়া করেছিল, তখন শুধু কিছুদিনের জন্য তাকে মুর্শিদাবাদ কলেজে ট্রান্সফার করিয়ে ফের আবার এই আর.জি. করে নিয়ে চলে আসা হয়। আর এই কারণেই সন্দীপ ঘোষ বা এই চক্রগুলোর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ জানাতো, তখন তার পরিণতি কি হতে পারত বা কি হতো, আমরা এতক্ষণ আশা করি বুঝে গেছি। এবার চলে আসি ঘটনার দিন। সঞ্জয় রায় সেদিন কাজের জন্য কলকাতার বাইরে গিয়েছিল, কিন্তু তার বন্ধুর ভাই সেই হাসপাতালে ভর্তি থাকায় তার খোঁজ খবর করার জন্য আবার ফিরে আসে সে। রাত 11:15 নাগাদ সঞ্জয় এবং তার বন্ধু হাসপাতালের পাঁচিলের ঠিক বাইরে বসে মদ্যপান করে এবং তারপর বাইকে করে
নিষিদ্ধ পল্লীতে যায়। সেখানে তার বন্ধু ভেতরে ঢোকে, সঞ্জয় রাস্তাতেই বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে সফল না হওয়ায় তারা চলে যায় চেতলার একটা নিষিদ্ধ পল্লীতে এবং যাওয়ার পথে তারা রাস্তায় একটি মেয়ের হানি করে, যেটা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। চেতলাতে পৌঁছে তার বন্ধু সেই নিষিদ্ধ পল্লীতে ঢুকে যায়, আর এবারও সঞ্জয় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে এবং তার বান্ধবীকে ভিডিও কল করে কিছু ছবি পাঠাতে বলে। সেখান থেকে তার বন্ধু বেরিয়ে একটা ভাড়া বাইকে করে বাড়ি ফিরে যায়, আর সঞ্জয় আরজি করের দিকে আবার ফিরে আসে। এদিকে আরজি করে টানা 36 ঘন্টা ডিউটি করে বাকি জুনিয়র ডাক্তারদের সাথে সেমিনার হলেই ডিনার করে নিজের পড়াশোনায় মগ্ন হয় তিলোত্তমা। তার বন্ধুরা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। রাত 2টোর সময় এক ডাক্তার সেই সেমিনার হলে ঢোকে তিলোত্তমার সাথে এক রোগীর চিকিৎসার বিষয়ে আলোচনা করার জন্য, দিয়ে সেও কিছুক্ষণ পর বেরিয়ে যায়। 2:35 নাগাদ তিলোত্তমা তার এক আত্মীয়র সাথে টেক্সটে কথা বলে এবং 3টে নাগাদ আরেক জুনিয়র এসে দেখে যে তিলোত্তমা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, মানে স্ক্রিপ্ট অনুযায়ী আর কি। ভোর 4টে নাগাদ সঞ্জয় রায় হাসপাতালে ঢোকে এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় সে হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরছে, একবার এই ঘর একবার ওই ঘর, অর্থাৎ সে সেদিন কাউকে একটা খুঁজছিল। আর তারপরে সে ঢোকে সেমিনার। এরপরে কি হয়েছে সেটা আর এখানে বলছি না, সেটা নিয়ে অনেকবার অনেক জায়গায় অনেক কথা হয়েছে, হেডফোনের অংশ এই সেই, এগুলো বাদ রাখছি আজকে। এবার চলে আসি সকালের বিষয়ে, যখন হাসপাতাল থেকে তিলোত্তমার বাড়িতে ফোন করা হয়। ভাইরাল অডিও ভিডিও নিয়ে আমি কিছুই বলতে চাইনি এখানে, তবে প্রথমে বাড়িতে বলা হয়েছিল যে আপনার মেয়ের শরীর খারাপ হয়েছে, তারপর বলা হয় যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে, সেই আত্মঘাতী। তারপর একের পর এক আমরা দেখেছি কিভাবে দেহ তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে মীনাক্ষী মুখার্জিরা না থাকলে এই গোটা বিষয়টা আত্মঘাতী বলে চালিয়ে দেওয়া হতো, কিভাবে এফআইআর হওয়ার আগেই ময়নাতদন্ত হয়ে যায়, কিভাবে তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহ করে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়? এটা কি স্রেফ ধর্ষণ এবং খুনের মতন ঘটনা? এবং এত বছর ধরে যে বিভিন্ন চক্রগুলো হাসপাতালে চলেছে, বিশেষ করে হোস্টেলের মধ্যে এবং এই সন্দীপ ঘোষ থাকাকালীন, সেগুলো কি শুধু ফ্যাল না? এত কিছুর পরও সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হচ্ছে না? আক্তার আলী যে রিপোর্ট জমা করেছে সেখানে বহু ডাক্তার এবং আধিকারিকদের নাম জড়িয়ে আছে, তাদেরকেও কেন সাসপেন্ড করা হচ্ছে না? কিসের অপেক্ষা করছে বা কাকে বাঁচানোর চেষ্টা করছে এই সরকার? যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। আজকে তোমরা হয়তো অনেকেই মনে করছো যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই সব চক্র বন্ধ হয়ে যাবে, তাহলে ভুল ভাবছো। এই চক্র শুরু হয়েছে 1999 সাল থেকে, অর্থাৎ সিপিএমের আমল থেকেই। সিপিএম তো চলে গিয়েছে আজ 13 বছর হয়ে গেছে, তাও কি করে চক্রগুলো চলছে, কেন বন্ধ হয়নি আজকে? আর এটা যে শুধু আরজি কর হাসপাতালই হচ্ছে সেটা নয়, কিন্তু বেশিরভাগ সরকারি এবং বেসরকারি হাসপাতাল, কলেজ এবং অফিসে এই একই ঘটনা দিনের পর দিন ঘটেই চলেছে। সেই সব কিছুর লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, তোমরা ভালো করে সেগুলো পড়বে। আর আমরা বুঝি যে প্রাণের ভয় কেউ মুখ খুলছে না। যারা এই ধরনের ঘটনাগুলোকে প্রশ্রয় দেয় এবং যেই সব রাজনৈতিক দল এই সব ঘটনাগুলোকে হাতিয়ার করে নিজেরা গদিতে বসবে বলে বিভিন্ন প্ল্যান কষেছে, তাদেরকে একটাই কথা বলবো, আপনাদের বাড়িতেও মেয়ে বউ মায়েরা আছে, কিন্তু তারাও কিন্তু সুরক্ষিত নয় যতদিন এই ধরনের জানোয়ারগুলো আমাদের সমাজে ঘুরে বেড়াবে। তাই শুধুমাত্র অমুক ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না কিন্তু, বা অমুক লোককে ফাঁসি দিয়ে দিলেই এগুলো কিচ্ছু হবে না। রাস্তায় নামতে হবে, লেখালেখি করতে হবে, গান ধরতে হবে, যে যেইভাবেই হোক প্রতিবাদ করতে হবে। এবং প্রত্যেকটা মুখোশধারী লোকেদেরকে যারা কোনো না কোনোভাবে তোমাদেরকে আমাদেরকে হেনস্থা করেছে কোনো না কোনো সময়, বা এই ধরনের চক্রের সাথে জড়িয়ে রয়েছে, তাদেরকে সমাজের সামনে নিয়ে আসতে হবে। পুলিশকে জানিয়ে কিছুই হচ্ছে না, তাহলে এবার থেকে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সাথে রাষ্ট্রপতিকেও জানাও নিজের এই কথাগুলো, তারপর দেখো কাজ হয় নাকি। নিজের নাম নিয়ে বলতে হবে না, অন্য একটা ইমেল আইডি থেকে সমস্তটা জানাও, কিন্তু জানাও। উঠুক ঝড়, উঠুক আওয়াজ, আমরা তিলোত্তমার মতন কোনো ঘটনা দেখতে চাই না, কিন্তু তার জন্যে যদি আগুনের সাথে লড়াই করতে হয় আমাদের, আমরা তাই করব। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আমাদেরকে অন্তত কেউ আর চটি চারা বলতে আসবে না। তবে এই ভিডিও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কিন্তু এই একই ঘটনা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে।
ধানতলা, বানতলা, উন্নাও, হাতরাস, মানিপুর, নির্ভয়া, এগুলো কিন্তু একটা জায়গার ঘটনা নয়। আর এগুলো হতেই কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ কিন্তু করেনি। সরকার বদলও হয়ে গেছে, কিন্তু এগুলো থামেনি। আর এমন অনেক ঘটনা আছে যেগুলো টিভি মিডিয়ার সামনেই আসে না, বলা ভালো আসতেই দেওয়া হয় না। তাই মূর্খের মতন সারাদিন পদত্যাগ না করে তার থেকে জবাব চাও। কেন তিনি অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছেন? কাদেরকে রক্ষা করছেন? কারা সেই অদৃশ্য শক্তি যারা এখনো লুকিয়ে চুরিয়ে একই কাজ করে যাচ্ছে? সামনেই দুর্গাপুজো, তাই এর বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজেদের রাজনৈতিক দলের পরিচয় এক সাইডে রেখে কথা বলতে হবে। সারাদিন চটিচাটা, বামরাম, ছাগল, মোষ, হাতি, ঘোড়া অনেক হয়েছে। নিজেদের যদি একটু লজ্জাবোধ কিছু থাকে, তাহলে এগুলোকে বন্ধ করে এইটা মনের ভেতর গেঁথে নাও, দিয়ে আসো সবাই মিলে এই নোংরা মানসিকতার মানুষগুলোকে যোগ্য জবাব দিই। ধন্যবাদ।